আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের সবার মনে একই প্রশ্ন, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে? সবাই এই বিষয় নিয়ে অনেকটা উদ্বিগ্ন অবস্থায় আছেন। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা মে মাসে হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি, সুতরাং এপ্রিলে হচ্ছে না এটা অনেকাংশেই নিশ্চিত ধরে নিতে পারেন। তবে ভবিষ্যৎ যে অনিশ্চিত এটা বলার কথা নয়, হয়েও যেতে পারে, তবে তার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। আপনারা মে মাসের দ্বিতীয় সপ্তাহ ধরে আপনারা আপনাদের প্রস্তুতিটা নিতে পারেন। তো আপনাদের এই প্রস্তুতিতে সহায়তা করার জন্য আমাদের প্রতিনিয়তই কিন্তু আপলোড করা হচ্ছে গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আশা করছি আমাদের আজকের এই মডেল টেস্টে আপনাদের প্রস্তুতিতে একটুখানি হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ। আমরা ওই সকল প্রশ্নগুলোই যুক্ত করেছি আমাদের প্রত্যেকটা মডেল টেস্টে, যেগুলো থেকে প্রত্যেকটা পরীক্ষায় আমাদের প্রশ্নগুলো এসে থাকে। সুতরাং আর দেরি নয়, শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাবিহীন বর্ণ কয়টি? খুব ভালোভাবে খেয়াল করবেন, আমরা কিন্তু এখানে 10টি অ্যান্সার সচরাচর করে থাকি। বাংলা ব্যঞ্জন বর্ণ এখানে কথা উল্লেখ রয়েছে। যখন ব্যঞ্জন বর্ণ কথাটি উল্লেখ থাকবে তখন হবে 6টি, স্বরবর্ণ কথাটি উল্লেখ থাকলে হবে 4টি, যদি বলে মাত্রাবিহীন বর্ণ কয়টি তখন হবে 10টি। অবশ্যই প্রশ্নগুলো খেয়াল করবেন। এলাচি কোন ভাষার শব্দ? এলাচি চীনা শব্দ। মৃগ শিশু শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি হবে? এটি হবে মৃগীর শিশু। সংবাদ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ, যেহেতু আমাদের এখানে ননম বা আমাদের এখানে নাসিক উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে ম নিতে হবে, অর্থাৎ সংযুক্ত বাদ। শব্দ ও ধাতুর মূলকে কি বলা হয়? শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। তাহলে এখানে দুইটা সেন্টেন্স আমাদের একত্র হয়েছে, যদি সত্য বলো একটি তাহলে মুক্তি পাবে আরেকটি, দুটি একটি মিশ্র বাক্য হয়ে যাবে। কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ শুদ্ধ বানান রয়েছে। অভ্যন্তরীণের সচরাচর শেষে কিন্তু দীর্ঘ ই হয় এবং মূর্ধন্য ন ব্যবহার করতে হয়, তাহলে অভ্যন্তরীণ এটি হবে সঠিক বানান। এরপরে আমাদের যেটি রয়েছে, কোনটি শুদ্ধ বাক্য বা শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। শুদ্ধ বাক্যটি আমাদের এখানে প্রথমেই হবে দরিদ্রতা এবং দারিদ্র, এই দুটো আমাদের আগে কিন্তু ঠিক করে নিতে হবে। আমি আবারও বলছি, দরিদ্রতা আর দারিদ্র এই দুটো মনে রাখতে হবে। তাহলে আমাদের বিদ্যান বানান কোনটা সঠিক? বিদ্যান বানান কিন্তু আমাদের সঠিক আছে অনলি একটি, অর্থাৎ গ নাম্বারে। তাহলে বিদ্যান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। রাজার দুয়ারে হাতি বাঁধা, তাহলে দুয়ারে হাতি বাঁধা কোথায় স্থান বোঝাবে? তাহলে এটি হবে অধিকরণ কারক। তিমির শব্দের অর্থ কি? আমরা জানি তিমির শব্দের অর্থ অন্ধকার, তাহলে সঠিক উত্তরটি হবে অন্ধকার। কোনটি আগুন শব্দের প্রতিশব্দ নয়? আমরা একটুখানি খেয়াল করলে দেখতে পাবো যে হুতাশন, সর্বভোগ এবং বৈশ্যানর তিনটি কিন্তু আগুনের প্রতিশব্দ, তার মানে গ নাম্বার প্রতিশব্দ নয়। বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিধি শব্দের অর্থ নিয়ম, যার বিপরীত শব্দ হবে নিষেধ। শৈত্য শব্দের বিশেষণ পদ কোনটি হবে? শৈত্য মানে আমরা যেটাকে শীত বলি, এটার বিশেষণ হবে শীতার্থ। অব্যক্ত মধুর ধ্বনিকে কি বলে? অব্যক্ত মধুর ধ্বনিকে বলা হয় কলতান। ধর্মের সার বাগধারাটির অর্থ কি? এটি আপনাদের জন্য ছোট্ট একটু কাজ থাকবে, একটুখানি কষ্ট করে হলেও আপনাদের মূল্যবান মতামত বা কমেন্টটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবরোধবাসিনী এটি কার রচনা? অবরোধবাসিনী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? বাংলা ভাষা মূলত ইন্দো ইউরোপীয় মূল ভাষার অন্তর্গত। পাণিনি কে ছিলেন? পাণিনি মূলত একজন বৈয়াকরণবিদ ছিলেন। নিচের কোনটি বানানটি শুদ্ধ? অর্থাৎ কোন বানানটি শুদ্ধ? বয়প্রাপ্ত। বয়প্রাপ্ত মূলত খ নাম্বারটি শুদ্ধ। এরপরে আমাদের যেটি রয়েছে, তেলকম ভাজাও মুচমুচে বাগধারাটির অর্থ কোনটি প্রকাশ করে? তার মানে অল্প উপকরণে বেশ ভালো একটা ব্যবস্থা, সেটি হয় তেলকম ভাজাও মুচমুচে। হুইচ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স? প্রথমে রয়েছে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, শেষে কিন্তু আমাদের বিস্ময়সূচক চিহ্ন আছে, সুতরাং এটি ইম্পারেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেভার টেল এ লাই, এটা উপদেশ বোঝাচ্ছে, তার মানে এটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স।
অ্যাডজেক্টিভ অফ ডিউটি, ডিউটি শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? তাহলে এখানে ডিউটি শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হবে ডিউটিফুল। দ্য প্যাসিভ ভয়েস অফ প্যানিক সেজড মি, তাহলে সঠিক উত্তর হবে আই ওয়াজ সেজড উইথ প্যানিক, এখানে অবশ্যই উইথের ব্যবহারটুকু করতে হবে। হাউ লং ড্যাশ ইংলিশ, তাহলে এখানে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। এরপরে যেটি আমাদের রয়েছে দিস বুক ড্যাশ টু মাই আঙ্কেল, তাহলে এখানে সঠিক উত্তরটি আমরা করব কোনটি? দিস বুক বিলংস টু মাই আঙ্কেল। এরপরে আমাদের যেটি রয়েছে ইনডিরেক্ট স্পিচ করতে হবে। আর ইউ অ্যালোন মাই সন আস্কড এ সফট ভয়েস ক্লোজ বিহাইন্ড মি, তাহলে এখানে আমরা যদি সঠিক প্যাসিভ ভয়েস করি তাহলে এখানে প্রথমে আমাদের সফট ভয়েসটাকে সামনে নিয়ে আসতে হবে। যদি আমরা এখানে সফট ভয়েসটাকে সামনে নিয়ে আসি, এ সফট ভয়েস ফ্রম, আচ্ছা এখানে হবে না। আচ্ছা এখানে দ্বিতীয় কথা আমাদের এখানে কিন্তু কোন ধরনের সেন্টেন্স রয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তার মানে আমাদের প্রদত্ত যে অপশনগুলো রয়েছে এর কোনোটি আমাদের অ্যান্সার হবে না, তার মানে নান। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্যাডাভার? ক্যাডাভার শব্দের অর্থটা হচ্ছে মৃতদেহ, তাহলে এখানে আমাদের সিনোনিম আছে, তাহলে এখানে আছে ক্রপস। ক্রপস শব্দের অর্থটাও হচ্ছে মৃতদেহ। এরপরে যেটি রয়েছে দ্য সিনোনিম অফ এক্সপোজড, এক্সপোজড শব্দের অর্থ কি? খোলামেলা বা খুলে ফেলা, তাহলে এখানে হবে ওপেন। হোয়াট ইজ দ্য অ্যান্টিনিয়ম অফ রেয়ার? রেয়ার শব্দের অ্যান্টিনিয়মটা হবে ফ্রন্ট। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, আমাদের এখানে কারেক্ট স্পেলড ওয়ার্ড যেটা আছে তাহলে এখানে হবে অপশন বি। সুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে আমাদের ম্যালিসিয়াস রয়েছে, ম্যালিসিয়াসের সঠিক আমাদের বানানটি হবে অপশন বি। এরপরে আছে দ্য অরফান বয় ডায়েট ড্যাশ কলেরা, তার মানে ডায়েট কলেরায় মারা গিয়েছে, তাহলে রোগে মারা গিয়েছে, তাহলে হবে ডায়েট অফ। হাউ ড্যাশ মানি ডু ইউ হ্যাভ ইন ইয়োর পকেট, তাহলে হাউ মাচ, আমরা যখন পরিমাণ বোঝাবো তখন আমরা কি বুঝবো? তখন এখানে হবে হাউ মাচ, তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা 33 নম্বরে করব মাচ। হুইচ ওয়ার্ড ইজ নাউন, নিচের কোনটি নাউন? শেষে আমাদের এএনসি রয়েছে অ্যাসুরেন্সে, তাহলে অ্যাসুরেন্সটাই হবে আমাদের নাউন ফর্ম। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড ফেভার, তাহলে এখানে অ্যাডভার্ব করতে বলেছে, তাহলে অ্যাডভার্ব করতে হলে আমরা করব কোনটি? ফেভারেবলি, অর্থাৎ অপশন সি। হি ওন ভিক্টরি ড্যাশ হিজ রাইভালস, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কোনটি? হি ওন victory over his rivals. What is the meaning of the word title tattle? Title tattle মানে গল্প করা বা গসিপ করা। Choose the correct sentence, খুবই মজার একটা, ভালো করে খেয়াল করবেন। এখানে বলা আছে রিপিট ইট এগেইন, পুনরায় আবার বলো, তাহলে পুনরায় আবার এটা কি আমাদের বাংলাতে যেগুলো প্রত্যয়সাধিত বা বাহুল্য দোষে দুষ্ট, রিপিট ইট আবার বলো বা পুনরায় বলো, তার এটি হচ্ছে সঠিক। রিপিট ইট এগেইন অ্যান্ড এগেইন, পুনরায় আবার বারবার বলো, বিষয়টা শুনতেই কেমন শোনায় না, এই জন্য সঠিক হবে রিপিট ইট। তার হাতের লেখা কাঁচা, এ বাক্যটি অনুবাদ কোনটি শুদ্ধ? হাতের লেখা কাঁচা আমরা কখন বলি? যখন লেখা খারাপ হয়ে থাকে, তার মানে এখানে হবে হিজ হ্যান্ড রাইটিং ইজ ব্যাড। এরপর রয়েছে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের নাট্যকার কে? সঠিক উত্তরটি হবে মার্চেন্ট অফ ভেনিস হবে উইলিয়াম শেক্সপিয়ার। এরপর হচ্ছে একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ 530 ভাগ হাফ, তাহলে হবে 15 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা মুখে মুখে কিন্তু অঙ্কটা করে ফেললাম, তাহলে সঠিক উত্তর হবে 15 বর্গ সেন্টিমিটার। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যা, তাহলে এমন দুটি সংখ্যা নিতে হবে তার গুণফল হবে কত? 35, তার মানে 5 এবং 7, 5 7 35, তাহলে প্রথম সংখ্যা 5, দ্বিতীয় সংখ্যা 7 আমরা ধরে নিলাম। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 63, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে আমরা যেহেতু 5 আর 7 ধরেছিলাম, 5 7 35, তাহলে এখানে পরেরটা যদি ধরি 9, অর্থাৎ 5 7 9, 7 9 63, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 7 হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 24টি আম এবং 32টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সর্বোচ্চ কতজন,
বৃহত্তম, সবচেয়ে বড়, বেশি, এই কথাগুলো যখন উল্লেখ থাকবে তখন আমাদের অঙ্কে যে প্রদত্ত সংখ্যা দুটি বা তিনটি থাকবে তার গসাগু করতে হবে। তাহলে 24 এবং 32-এর গসাগু হবে 8, তার মানে 8 জন। যখন বলবে ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, একটা নির্দিষ্ট সময় পর পর, তখন হবে লসাগু। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান, সমবাহু ত্রিভুজ বলা আছে, তাহলে সমবাহু ত্রিভুজ মানে বাহু তিনটি সমান, আর বাহু সমান হলে কোণও সমান হবে। সি ইন্টু সি প্লাস ডি ডিভাইডেড সি মাইনাস ডি কে সি প্লাস ডি ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, এটা যদি ভাগ করি তার মানে কি এটা উল্টে দিতে হবে। আমরা যদি একটু আপনাদের দেখাই, তাহলে এখানে প্রথমে আমরা সি ইন্টু সি প্লাস ডি ডিভাইডেড সি মাইনাস ডি, এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? ভাগ সি প্লাস ডি এবং সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আমরা একবারে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি লিখলাম। ওকে, আচ্ছা, তাহলে যখন আমরা এটা গুণ দিয়ে উল্টে দেব তখন বিষয়টা কি হবে? সি ইন্টু সি প্লাস ডি নিচে সি মাইনাস ডি, এটা গুণ দিয়ে কি হবে? সি প্লাস ডি উপরে যাবে, সি মাইনাস ডি উপরে যাবে, এখানে সি প্লাস ডিটা উপরে থাকবে। তাহলে এখানে সি প্লাস ডি কাটা যাবে, এখানে সি মাইনাস ডি কাটা যাবে, তাহলে থাকলো কত? সি ইন্টু সি প্লাস ডি, এটি হবে রাইট অ্যান্সার। এরপরে আছে এক্স প্লাস ওয়াই সমান √5 এবং এক্স মাইনাস ওয়াই সমান √3 হলে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এটা আসলে অঙ্কটা করা সম্ভব নয়। কেন সম্ভব নয় আপনারা বলবেন? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে আসলে এই অঙ্কটা কখনো সমাধান করা সম্ভব নয়। আপনারা কেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এখানে একটা কথা যে এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, আর এখানে এ বির মান দেওয়া আছে। সেক্ষেত্রে এই অঙ্কটা প্রকৃতপক্ষে অ্যান্সার করা সম্ভব নয়। তবে আমরা যদি এখানে এক্স প্লাস ওয়াইকে এ বি ধরে করি তাহলে সেক্ষেত্রে কোনটি অ্যান্সার হতে পারে? তাহলে যদি আমরা এখানে এভাবে ধরি, কি আছে? 8ab আছে, রাইট? 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যদি ভাঙিয়ে নিই 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দুটো সূত্র হলো আমাদের, 4ab একটা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা। তাহলে এখানে আমরা দুটি সূত্র নেব, এ প্লাস বি টোটাল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি টোটাল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। দ্বিতীয় যেটি নেব এ প্লাস বি টোটাল স্কোয়ার প্লাস এ মাইনাস বি টোটাল স্কোয়ার। আমরা কিন্তু দুইটা সূত্র লিখে ফেলেছি, এখন আমাদের মান নিতে হবে। এখন মান যেহেতু আমরা এক্স প্লাস দেওয়া আছে, এ বি যদি ধরি একটা √5 হবে, একটা √3 হবে। তাহলে এখানে √5 যদি নেই তার উপর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, আবার √5 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। এখন প্রকৃতপক্ষে আমাদের বের হবে কত? 5 মাইনাস 3 ইন্টু 5 প্লাস 3। তাহলে এখানে 5 থেকে 3 বিয়োগ করলে 2 ইন্টু 8 ইকুয়াল টু 16। রাইট অ্যান্সার হবে 16। তাহলে সঠিক উত্তরটা আমরা কোন করব? 16। খায়ের তার আয়ের, ওয়াও দারুণ বিষয় তো। খায়ের তার আয়ের 60% খরচ করে, তার আয় 32% বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ 20% বাড়িয়ে দিল, এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? এতে তার সঞ্চয় মাত্র 50% বৃদ্ধি পাবে। বিষয়টা কি? তার আয়ের 60% খরচ করে মানে 40% থাকে, তাহলে তার আয় যদি 32% বৃদ্ধি পায় সে তার খরচ 20% বাড়িয়ে দিল, এতে তার শতকরা সঞ্চয় বৃদ্ধি পাবে 50%। এখন কথা হলো বিষয়টা আমরা কিভাবে করব? তাহলে আমরা প্রথমে যদি ধরি তার আয় 100 টাকা, বিষয়টা ধরেন, তাহলে আয় 100 টাকা, তাহলে এর 60% সে খরচ করে মানে 60 টাকা খরচ করে, তাহলে তার সঞ্চয় কত টাকা হলো? তাহলে তার সঞ্চয় হবে 40 টাকা। ওকে, এরপরে বলা আছে যে 32% বৃদ্ধি, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 32% বৃদ্ধি পেয়েছে, তাহলে তার এখন বেতন কত হয়ে যাবে? 132 টাকা হয়ে যাবে। তাহলে 132 টাকা যদি হয় তাহলে সে সঞ্চয় করছিল কত আগে? 40 টাকা। ও, এখানে আরেকটা কথা আছে যে সে খরচও 20% বাড়িয়েছে, তাহলে 20% খরচ যদি বাড়ে তাহলে সে আগে খরচ করত 60 টাকা, প্লাস 60-এর 20% কত? 12, তাহলে সে মোট কত টাকা খরচ করে?
72 টাকা খরচ করে। তার আয় কত হয়েছে? 132, খরচ কত? 72। তাহলে তার বর্তমানে এখন আয় কত, সরি সঞ্চয় কত? 60 টাকা। এখন কথা, আগে কত টাকা সঞ্চয় করত? 60 টাকা। বর্তমানে করতেছে কত? একটুখানি ভুল বললাম, আগে সে সঞ্চয় করত 60, বর্তমানে সে করতেছে কত? 60। তার মানে 20 টাকা বেশি করতেছে। তার মানে 40কে যদি আমরা 50% করি তাহলে 20 হচ্ছে কি না? তার মানে তার 50% সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। কোনো পুস্তকে 80 পৃষ্ঠা পড়বার পরেও তার 7 ভাগের 3 ভাগ পড়া বাকি থাকলে পুস্তকটির মোট সংখ্যা কত? সরি সরি আচ্ছা, এখানে এখন যেটা বলা হবে যে 80 পৃষ্ঠা পড়ার পরেও 7 ভাগের 3 ভাগ বাকি থাকলো, তাহলে এটা আমরা খুব সহজেই যেভাবে করব, এখানে আমাদের সঠিক উত্তর হবে কত? তাহলে এটা খুব সহজে আমরা যেভাবে করব, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে 80 পৃষ্ঠা পরে আমরা 7 ভাগের 3 ভাগ পড়েছি, তার মানে 4 ভাগের 7 ভাগ আমরা পড়েছি। তাহলে এখানে 4 ভাগের 7 ভাগ সমান যদি 80 পৃষ্ঠা হয়, তাহলে 1 ভাগ সমান কত? তাহলে 80 গুণন 7 ভাগ 4, তাহলে 4 বেশি 7 গুণে 14, 140 পৃষ্ঠা। তাহলে 140 পৃষ্ঠা হবে রাইট অ্যান্সার। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে 4-এর 7 কোথায় থেকে আসলো? এখানে আমাদের কত ছিল? 3-এর, আচ্ছা 7 ভাগের 3 ভাগ বাকি রয়েছে, তাহলে এখন আমরা মোট যদি 1 ধরি, সেখান থেকে 3-এর 7 যদি বিয়োগ করি, তাহলে 7 বিয়োগ 3 নিচে 7 সমান 4-এর 7। এই যে আমরা এইভাবে 4-এর 7টা আমরা বের করে নিয়ে আসলাম। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 140 পৃষ্ঠা। একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই অঙ্ক আমি প্রায় মডেল টেস্টে, বিশেষ করে নিবন্ধন এবং প্রাইমারি মডেল টেস্টে অসংখ্যবার দিয়েছি এবং এটা মোটামুটি একটা মুখস্থ অঙ্ক হয়ে গেছে যারা আমার দর্শক রয়েছেন। একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত মিটার? এটা আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি অনেকভাবে। এটি এবার আপনাদের জন্য একটু কাজ থাকবে, আপনারা কষ্ট করে হলেও আপনাদের মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এরপর আমরা যেটি দেখছি, 3টি ক্রমিক সংখ্যার গুণফল, তাদের যোগফলের 5 গুণ সংখ্যাটির 3টির গড় কত? তাহলে এখানে আমাদের যেটি খেয়াল করতে হবে যে 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ সংখ্যা 3টির গড় কত? তাহলে আমরা কিন্তু এই অঙ্ক কোনো কিছু বুঝতেছি না, তাহলে আমাদের করতে, যখন কোনো কিছু অঙ্ক আমরা বুঝবো না তখন আমরা সাহায্য নিতে হবে অপশনগুলো। আর অপশনগুলো যখন আপনারা দেখবেন যে ক্রিটিক্যাল কোনো অঙ্ক সবসময় ঘ এবং গ অথবা খ এবং গ তে সবসময় গ ঘ ফোকাস করবে। তাহলে আমরা 5-এ যদি আসি, তাহলে এখানে সংখ্যা 3টির গড় 5, তার মানে মোট কত হবে? 3 5-এ 15। তাহলে গড় যদি 5 হয় তাহলে সামনে পিছনের সংখ্যা কত হবে? 4 5 6। এখন আমরা যোগ করব, 6 4 10 5 15। তাহলে এটার যোগফল কত হলো? 15। এখন এখানে বলা আছে সংখ্যার গুণফল যোগফলের 5 গুণ, তাহলে 5 গুণ কত হচ্ছে? 5 15 75। তাহলে এখন আমরা গুণ করি, 5 6 30, 3 4 এবার 120, কিন্তু আমাদের গুণফলের সাথে আমাদের এই শর্ত তো মিলছে না, তাহলে এটা বাদ। এবার আমরা 4-এ আসি, 4 যদি বলি আমরা গড়, তাহলে আমরা সংখ্যা 3টি কত হবে? 3 4 5 হবে। আমরা যোগ করব, 5 4 9 3 12 এবং এর 5 গুণ সমান কত হতে হবে? 5 12 60। এখন আমাদের গুণফলটাও যদি 60 হয় তাহলে অ্যান্সারটা হবে, না হলে আমাদের এই দুটোতেও যেতে হবে। তাহলে এখানে 3 4 12 5 12 60, তার মানে ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আমাদের একটু অঙ্কন অংশ বিশেষ এসেছে যে 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জন ক্রিকেট দল এই বাছাই করা যাবে, এই জাতীয় একটা অঙ্ক এটা, যে 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে একজন অধিনায়ক সহ কতজন বাছাই করা যাবে। তাহলে এখানে আমাদের যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমাদের কতজন অধিনায়ক? একজন অধিনায়ক। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে করব 1C1 গুণন, এবারে আমাদের মোট খেলোয়াড়, এখানে আমাদের একজন অধিনায়ক তো থাকবে, তাহলে মোট খেলোয়াড় কত? 14 জন, সেখান থেকে একটা অধিনায়ক বাদ যাবে, তাহলে মোট খেলোয়াড় হলো কত? 13 গুণ, আচ্ছা সরি গুণ না, সি। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের খেলোয়াড়ের একাদশ সাজানো হয় 11 জনে, সেখানে কিন্তু একটা অধিনায়ক চলে গেল, তাহলে থাকে কতজন? 10 জন। এই ফরম্যাটে আমাদের সাজাতে হবে। তাহলে এখানে 1C1, এখানে আমাদের শুধু 1ই থাকবে। এখন এখানে আমাদের 13 এবং 10, তাহলে এখানে 13 গুণন 12 গুণন
11 গুণন 10। আমরা 10 নিব না, কারণ আমাদের নিচে 10 আছে, সেই 10-এর এগুলো সব কেটে যাবে। আমরা 13, 12 এবং 11 গুণ করলে আমাদের কত হবে? 286 হওয়ার কথা। তাহলে এটি হবে আমাদের। তবে এখানে আমরা এইভাবে যদি না বুঝিয়ে ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি বুঝিয়ে থাকি, তাহলে ফ্যাক্টোরিয়াল দিয়ে বুঝালে আমাদের যেটি হবে যে আমাদের এখানে মোট কতজন? 14 জন। যেখানে একটা অধিনায়ক চলে যাবে, তাহলে এখানে আমরা 13 নিতে পারি। 13 সি 10। আচ্ছা, এখন এখানে আমরা কত, উপরে কত হবে? 13 আছে, তাহলে এখানে 13 ফ্যাক্টোরিয়াল দিব, আর নিচে আমাদের কত আছে? 10 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবারে আমাদের আছে, আমাদের এই দুটোর পার্থক্য কত আছে? 13 মাইনাস 10, তার মানে এখানে 3 ফ্যাক্টোরিয়ালটা আমাদের আসবে। এখন আমাদের হবে এখানে কত? 13 গুণন 12 গুণন 11 গুণন 10, নিচে আসবে আমাদের 10 গুণন 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন আমাদের এখানে যেখানে আমাদের এখানে কত কত কাটা যেতে পারে? এখন আমরা এখানে কাটবো কিভাবে? 10 আর 10 আমাদের কেটে যাবে, তাহলে এখানে থাকবে 13 গুণন 12 গুণন 11, নিচে আমাদের তখন আসবে 3 গুণন 2। তাহলে আমরা এখানে যেটা আমাদের হবে, এখানে আমাদের নর্মালি কাটবো কোনটা? যে 3 দিয়ে আমাদের তো কাটা যাচ্ছে শুধু একটাতে, 2 দিয়েও একটাতে যাচ্ছে। তাহলে এখানে আমরা 3 দিয়ে যদি 12কে কাটি, তাহলে কত হবে? 4 হবে। 2 দিয়ে 4কে কাটলে হবে 2 হবে। এখন আমরা 11 দুগুণে 22, 22 আর 13 গুণ করব। আর এখানে 22 আর 13 গুণ করলে আমাদের কত হবে? 22 গুণন 13। তাহলে আমাদের উত্তরটা কিন্তু আমরা পেয়ে যাব 286। তাহলে আমাদের সঠিক উত্তর হলো 286। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এখানে অপশন 286 রয়েছে। হ্যাঁ, 86 রয়েছে। একটি বাঁশের 1/4 অংশ কাদায়, আচ্ছা 4/1 অংশ কাদায়, 5/3 অংশ পানিতে, অবশিষ্ট 3 মিটার পানির উপর। বাঁশটির দৈর্ঘ্য কত মিটার? এখানে বাঁশটির দৈর্ঘ্য হবে 20 মিটার। এটা সম্ভবত ক্লাস 4-এর একটি অঙ্ক। 100 টাকায় 25টি আম ক্রয় করে 100 টাকায় 20টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? একটু খেয়াল করবেন, টাকা আমাদের সমান, অর্থাৎ 25টি ক্রয় করছি, 20টি বিক্রয় করছি, তাহলে এখানে আমাদের শতকরা কত টাকা লাভ হবে? তাহলে এখানে এক পার্থক্য গুণন 100, পার্থক্য কত? 5। তাহলে 5 গুণন 100 ভাগ বিক্রয় অর্থাৎ 20, তাহলে 5 দিয়ে 20 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে হবে 25, তার মানে শতকরা 25%, শতকরা 25 টাকা বা 25% লাভ হবে। রাবু ও জামালের মাসিক বেতন অনুপাত 7:5 এবং দুজনের মাসিক বেতন একত্রে 24,000 টাকা। 1 বছর পর রাবুর বেতন 500 টাকা এবং জামালের বেতন 350 টাকা বৃদ্ধি পেলে 1 বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে? এটা হবে 290:207। এ কোণ এবং বি কোণ পরস্পর পূরক কোণ। আচ্ছা, পূরক কোণ আমরা জানি যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাকে পূরক কোণ বলে। ওকে, এখন এখানে বলা আছে যে এ কোণ এবং বি কোণ পরস্পর পূরক কোণ, কোণ দুটির অনুপাত 3:2, তাহলে এ কোণের মান কত? তার মানে এ কোণের মান নিশ্চয়ই বড় হতে হবে। তাহলে দুটি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যেহেতু আমাদের দুটি কোণের সমষ্টি হতে হবে, তাহলে 3, 2, 5, 5 দিয়ে এখন আমাদের 90কে ভাগ করতে হবে। তাহলে এখানে 5, 18 কত হয়? 90 হয়। এখন 18 দিয়ে আমরা, আচ্ছা আসলে এখানে এই 18 না, আমরা যে 90কে 5 দ্বারা ভাগ করে যে 18 হলো সেই 18, এখন 3কে গুণ করব, তাহলে 3, 18, 54, তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে 54। 56 নম্বর রয়েছে 6 মাইনাস পি মাইনাস 9 ডিভাইডেড পি ইকুয়াল টু 0 হলে পি স্কোয়ার ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 3 এর মান কত হবে? তাহলে এটা আপনাদের একটু করে দেখাই। তাহলে আমাদের প্রথমে যে মান দেওয়া আছে সেখান থেকে আমাদের মানটা বের করে নিতে হবে, যে এখানে 6 মাইনাস পি মাইনাস 9 ডিভাইডেড পি ইকুয়াল টু 0। আমরা এখানে মাইনাস কমন যদি নিই তাহলে হবে পি প্লাস 9 ডিভাইডেড পি ইকুয়াল টু মাইনাস 6। উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাস উঠিয়ে দিই তাহলে হবে পি প্লাস 9 ডিভাইডেড পি ইকুয়াল টু 6। আমরা যদি এখানে লসাগু করি তাহলে হবে পি স্কোয়ার প্লাস 9 ডিভাইডেড পি ইকুয়াল টু 6, ক্রস গুণন করলে হবে পি স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 6p। এবারে আমরা যদি এ পাশে নিয়ে আসি তাহলে এখন পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে কিন্তু আমরা এ স্কোয়ার এ প্লাস বি টোটাল স্কোয়ারের সূত্র করতে পারতেছি, পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 3 প্লাস
3 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পেলাম, পি মাইনাস 3 টোটাল স্কোয়ার ইকুয়াল টু 0, পি মাইনাস 3 ইকুয়াল টু 0, পি সমান 3। আমরা এখানে পির মানটা কিন্তু 3 পেয়ে গেছি। এখন আমাদের প্রদত্ত রাশি কি ছিল, পি স্কোয়ার ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 3, মেবি এটা ছিল, হ্যাঁ এটাই ছিল। এখন আমরা পির মানটা যদি বসিয়ে দিই এখানে, তাহলে পির উপরে, আচ্ছা তাহলে 3 স্কোয়ার সমান 9, এখানেও 3 স্কোয়ার সমান 9 মাইনাস পি সমান 3 মাইনাস 3, তাহলে এখানে 9 ডিভাইডেড 9 মাইনাস 6 ইকুয়াল টু 9 ডিভাইডেড 3 ইকুয়াল টু 3। তাহলে আমাদের অ্যান্সারটা বের হলো কত, 3। তাহলে সঠিক উত্তরটি হবে 3। এরপরে আমাদের যেটি রয়েছে 9 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 3x প্লাস 6, হলে x এর মান কত। তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে x এর জায়গায় যাকে দুই পক্ষে সমান হয়। আমরা অপশন ধরে করব। তাহলে অপশন ধরে যদি করি তাহলে এখানে 3 এর উপরে 6 হবে আর এখানে 9 এর উপর 3 হবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা এখানে 3 এর উপরে 6 বসাবো তখন এখানে 3 এর উপর যদি 6 হয় তাহলে 9 এর উপরে অবশ্যই আমাদের হতে হবে 3। তাহলে 3 এর উপর 6 মানে কত, আমরা সেটা যদি একটু হিসাব করে নিই তাহলে কত হবে, 3, আমরা 3 এর উপরে সাধারণত যদি আমরা 4, তাহলে এখানে একই মান বহন করবে। 3 এর উপরে 6 হলেও 729 হবে, 9 এর উপরে 3 হলেও 729 হবে। এই জন্য আমরা x এর জায়গায় যদি এখানে 0 বসাই তাহলে এখানে 2 আর 0 গুণ করলে হবে 0, তাহলে 0 আর প্লাস 3 গুণ করলে হবে শুধু 3, 9 এর উপর 3, 3 এর উপর 6, তার মানে এটি হচ্ছে রাইট অ্যান্সার। বার্ষিক শতকরা 10 টাকা হার মুনাফা আসলে কোন মূলধন কত বছর পরে দ্বিগুণ হবে। তাহলে বার্ষিক 10 টাকা হারে, 10 টাকা হারে অবশ্যই 10 বছর সময় লাগবে। 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক সম্পন্ন করতে কত দিন সময় লাগবে। এটি ঐকিক নিয়মের অঙ্ক। 60 জন লোক 18 দিনে যদি করে 36 দিনের সময় লাগবে মাত্র 30 দিন। এগুলো আমরা এইভাবে করব যে 60 জন লোক করে 18 দিনে, একজনে কত বেশি 36 জনের কত, এইভাবে করলে কিন্তু আপনারা বের করতে পারবেন। 120 মিটার লম্বা একটা আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত। তাহলে এখানে আমাদের যেহেতু বলা আছে যে 6 সেকেন্ডে অতিক্রম করেছে, তাহলে এখানে 6 সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি তাহলে কি হবে, 6/3600। ওকে, আচ্ছা তাহলে এখানে এইটুকু সময়ের মধ্যে সে কতটুকু যায়, 120 মিটার যায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, 120 মিটার যায়। তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু যাবে, এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে। তখন সে 1 সেকেন্ডে যাবে কতটুকু, তখন সে হবে 120-এর নিচে আমাদের কত হবে, তাহলে এটা তখন উল্টে যাবে, অর্থাৎ 120 গুণন 3600 আর নিচে আসবে 6। এবারে এখন বলা আছে 1 সেকেন্ডের হিসাবটাই আমাদের বের করতে হবে। তাহলে এখন 6 দিয়ে যদি আমরা 3600 কাটি তাহলে এখানে 600, এখানে 6×12 72, তার মানে হবে 72,000। তাহলে 72,000 এটা কি বের হলো, মিটার বের হলো। আর মিটার যদি বের হয় তাহলে এখানে আমরা সুন্দর করে কনভার্ট করতে পারি এটাতে কিলোমিটারে, তার মানে সঠিক উত্তর হবে কত, 72 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 72 কিলোমিটারে যায়। তাহলে আমরা সঠিক উত্তর করব 72। ফরায়েজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোথায়, প্রধান কেন্দ্র ছিল কিন্তু ফরিদপুরে। নীল বিদ্রোহ কখন সংঘটিত হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি সংঘটিত হয়েছিল 1859 থেকে 62 সালের মাঝামাঝি সময়। খেলাঘর মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র পরিচালক কে, খেলাঘর এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, এটি পরিচালনা করেছিলেন মোরশেদুল ইসলাম। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নিচের কোনটি, এক্ষেত্রে সঠিক উত্তর হবে গেরিলা, রাইট অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ গেরিলাই তো হওয়ার কথা, গেরিলাই রাইট অ্যান্সার। পিআরএসপি এর পূর্ণরূপ কি, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস, এখানে অবশ্যই পেপারস শব্দটির ব্যবহার করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কবে, সংবিধান দিবস হিসেবে পালন করা হয় 4 নভেম্বর। কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়, সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে। শাক্যমুনি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত, শাক্যমুনি বৌদ্ধবিহার অবস্থিত মিরপুর, ঢাকা।
জাতীয় শোক দিবস কবে পালন করা হয়? জাতীয় শোক দিবস পালন করা হয় থাকে 15ই আগস্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কোন স্থানে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন? বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয়েছিল শান্তিনিকেতনে। করোনা শব্দটি কোন ভাষার শব্দ? করোনা শব্দটি ল্যাটিন শব্দ। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কোনটি? সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ বলা হয় পিরামিডকে। কার্টাগোনা প্রোটোকল কি? কার্টাগোনা প্রোটোকল মূলত হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি। অরবিস, অরবিস কি? অরবিস হচ্ছে একটি উড়ন্ত হাসপাতাল, তবে অবশ্যই সেটি হবে একটি চক্ষু হাসপাতাল। জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের মর্যাদা কী রকম? প্যালেস্টাইন মূলত এটা ফিলিস্তিনকেই বোঝানো হয়ে থাকে। ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র বা রাষ্ট্রীয় পর্যবেক্ষক হিসেবে রয়েছে। মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত? মৃত্যু উপত্যকা অবস্থিত আমেরিকাতে। তবে ডেথ ভ্যালির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে চলন্ত পাথর। এখানে বোঝা যায় যে পাথরগুলো অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছে, এরকম দাগ আছে চলন্ত পাথর। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং মজার বিষয়। রাস্তা ও ছাদের আস্তরণ হিসেবে ব্যবহৃত পিচ থেকে তৈরি হয়। পিচ থেকে কোনটি তৈরি হয়? পিচ থেকে সাধারণত তৈরি হয় পেট্রোলিয়ামের অবশেষ। কোনটিতে শ্বসন ঘটে না? শ্বসন ঘটে না সেটা হচ্ছে সাইটোপ্লাজমে। সিডার, সিডার কি? সিডার হচ্ছে এক ধরনের ঘূর্ণিঝড়। এখানে আমাদের ঘূর্ণিঝড়ের সাথে এখানে আমাদের সুনামি হয়েছে এবং ঘূর্ণিঝড় হয়েছিল। এখানে আমরা শুধু সুনামি বললে হবে না, এখানে আমাদের ঘূর্ণিঝড় বলতে হবে। সর্বশেষ যে প্রশ্ন আছে ট্রিপল এর উদ্ভাবক কে? ডব্লিউ এর উদ্ভাবক হচ্ছে টিম জন বার্নস লি, অর্থাৎ অপশন খ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ মডেল টেস্টে অংশগ্রহণ করলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আগামীকালের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ থাকুন সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।